বিয়ের দিন স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির দরজায় পা রাখামাত্র একটা বাচ্চা দৌড়ে এসে আমাকে ঝাপটে ধরল। ও মাম্মা, মাম্মা, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমাকে ফেলে কেন তলে গিয়েছিলে? তুমি জানো আমাল তোমাকে ছালা কত কত হইতে। তুমি আল যাবে না। আমি আল কোথাও যেতে দেব না আমাল মাম্মাকে। স্বামীর দিকে তাকাতেই তিনি ভয় আমার দিক থেকে চোখ সরিয়ে নিলেন, মাথা নিচু করে ফেললেন। শ্বশুরবাড়ির সবার দিকে তাকিয়ে দেখলাম তারাও ভয় কাচুমাচু, ভয়ার্ত দৃষ্টি মেলে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছুই বুঝলাম না। বাচ্চাটি কে? আমাকে মাম্মা বলছে কেন? বাচ্চাটি আমার গায়ের সাথে একেবারে লেপ্টে আছে। আমি হালকা করে মাথায় হাত বুলিয়ে ওর মুখটা ধীরে ধীরে তুললাম। হুবহু ফারহান সাহেবের, অর্থাৎ আমার স্বামীর ফটোকপি। যেন ফারহানের মুখটাই কেটে ওর মুখে বসিয়ে দেওয়া হয়েছে, শুধু সাইজেই একটু ছোট। পার্থক্য এতটুকুই, ফারহান সাহেবের মুখের ওপর যে জঙ্গলমার্কা দাড়িমোচগুলো আছে এর মুখে তা নেই। বাচ্চাটিকে দেখে আমি একবার বাচ্চাটির দিকে, একবার আমার স্বামীর মুখের দিকে তাকাচ্ছি। আমি আমার স্বামী যেন এতে আরো ভয় পেয়ে গেলেন। বাচ্চাটির বিষয়ে ফারহানকে কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই বাচ্চাটা ছোট্ট নরম নরম হাত দিয়ে আমাকে ছুঁয়ে ফেলল। তুমি আমাকে ছেলে আল কোথাও যাবে না তো মাম্মা? কি মিষ্টি আদুরে কণ্ঠে জিজ্ঞেস করল। রিশান বাবা, ওকে বিরক্ত করো না। বাবু আসো, আমার কোলে আসো। ফারহানের ছোট বোন ইমা বাচ্চাটিকে জোর করে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল, নানান কথায় ভোলানোর চেষ্টা করল। বাচ্চাটি কিছুতেই আমাকে ছাড়ছে না। আমি যাব না, আমি যাব না, আমার কিচ্ছু লাগবে না, আমি মাম্মার কাছে থাকব। ইমা বাচ্চাটাকে টেনে হিচড়ে কোলে তুলে নিল। বাচ্চাটা কিছুতেই যেতে চাচ্ছে না, আমার দিকে হাত বাড়িয়ে আছে আর চিৎকার করে কাঁদছে, আমি মাম্মার কাছে থাকব, আমি মাম্মার কাছে থাকব। রিমা, বৌমাকে ভিতরে নিয়ে যা, তাড়াতাড়ি রেডি করে দে। এলাকাবাসী আত্মীয় সব ভাঙচুর করে আসা শুরু করবে বউ দেখার জন্য। ফারহানের মা বললেন, রিমা, রেডি তো করতেই হবে, আমাদের মানসম্মান আমাদেরই বাঁচাতে হবে। সেই চিন্তা তো তোমার বউয়ের নাই। কোথাকার একটা পুরানা আমলের শাড়ি, হাতে 2 জোড়া বালা, কানের একটা দুল, আর গলায় ওই চুলের মতো চিকন একটা চেইন নিয়ে চলে আসছে। তাও আসল না ইমিটেশন কে জানে। এই মেয়ে তোমার লজ্জা করে না? ফারহানের বড় আপার কথায় লজ্জায় অপমানে কুঁকড়ে গেলাম। নতুন বউ হয়ে সবেমাত্র বাড়িতে ঢুকেই এত বড় অপমান হতে হবে কখনো ভাবিনি। আমার পরিবারের সামর্থ্য নেই, তারা আমাকে গয়না দিতে পারেনি, এখানে আমার দোষ কোথায়? আমার পরিবারেরও তো কোনো দোষ নেই। পরিবারের অবস্থা কেমন তারা তো জেনেই বিয়ে করিয়েছে। রিমা আপার প্রত্যেকটা কথা আমার খুব গায়ে বিঁধেছে, কিন্তু মুখে কিছুই বলতে পারলাম না। হঠাৎ করে ফারহান আমার হাত চেপে ধরলেন। হ্যাঁ আপা, বাড়ির বউ বাপের বাড়ি থেকে গয়নাগাটি না আনলে মানসম্মান নষ্ট হয়, আর বাড়ির মেয়ে স্বামীসহ সারা বছর বাপের বাড়ি থাকে, তখন মানসম্মান ঠিক থাকে, তাই না রে? কি এত বড় কথা? এটা আমার বাবার বাড়ি, সারা জীবন এই বাড়িতে থাকবো, আমার ইচ্ছা, তোর কি? মা, দেখেছ, নতুন বউ ঘরে ঢোকার আগেই তোমার ছেলে আবারও তার আঁচলে ঢুকে গেছে। আগের জনেরেও তো এভাবেই আগলে রাখতা, কি লাভ হয়েছিল? শেষে কি দিল সে তোমারে? রিমার কথাগুলো শুনে ফারহান কেমন যেন হয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই তার চেহারা পাল্টে গেল। আমাকে ধরে থাকা হাতটা ধীরে ধীরে সরিয়ে নিয়ে আমার দিকে কেমন হিংস্রভাবে তাকালেন, যেন চোখ দিয়েই আমাকে গিলে ফেলবেন।
তারপর আমার থেকে চোখ সরিয়ে নিয়ে ঘরের সব জিনিসপত্রগুলো ভাঙচুর করা শুরু করলেন। ওনার আকস্মিক আচরণে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ওনার বাড়ির সবাই থামানোর জন্য অনেক চেষ্টা করছে, উনি কারো কথাই শুনছে না। ফরিদা বেগম রিমাকে বললেন, খুশি হয়েছিস? এইবার শান্তি লাগছে তোর? বিয়ের দিন ছেলেটার মাথা গরম করে দিলই, এখন কিভাবে সামলাব? আমি ভয়ে ভয়ে ওনার কাছে গিয়ে বললাম, আপনার কি হয়েছে? এরকম করছেন কেন? হাতের কাছের জিনিসটা আছাড় দেওয়া বন্ধ করে উনি আমার দিকে তাকালেন, যেন আগুন বেরোচ্ছে চোখ দিয়ে। ওনার তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম। জিনিসটা ছুঁড়ে ফেলে দিয়ে উনি টান দিয়ে আমার চুলের মুঠি চেপে ধরলেন, এক ধাক্কায় ফেলে দিলেন মাটিতে। তার দিকে তাকিয়ে দেখলাম তিনি রাগে কাঁপছেন, জ্বলজ্বল করছে রক্তের মতো লাল চোখ দুটো। ফারহান, এইগুলো কি ধরনের আচরণ? নতুন বউ নিয়ে ঘরে ঢুকে সারলি না, তার গায়ে হাত তুলছিস? ভাগ্য ভালো বাইরের কেউ নেই। ওকে মারলি কেন? ও কি করেছে? ফারহানের মা আমাকে ধরে ওঠালেন। ফারহান বললেন, ওকে জিজ্ঞেস করো আমি কি করছি, কেন করছি, আমার কি হয়েছে, এসব প্রশ্ন করার সাহস ও কোথায় পায়? খবরদার তুই আমার কাছে আসার চেষ্টা করবি না, একেবারে শেষ করে দেব। এরপর হুট করেই কোথাও একটা বেরিয়ে গেলেন। ওনার মা আটকানোর চেষ্টা করেন, বাবা মাত্র বউ নিয়ে ঘরে ঢুকলি, আজকের দিনটা কোথাও যাস না, মাথাটা একটু ঠান্ডা কর। উনি কিছু না বলেই বেরিয়ে গেলেন। আমি উনার কথাগুলো শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছি। একটু আগের মানুষটার সঙ্গে এই মানুষটার কোনো মিলই খুঁজে পাচ্ছি না। আমার বাপের বাড়ির শাড়ি গয়না খুলিয়ে আমাকে নতুনভাবে বউ সাজিয়ে লিভিং রুমে বসিয়ে রাখা হলো। একের পর এক লোকজন আসছে, বউ দেখে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না আমার। বাসররা তো হয়নি, তার আগেই স্বামীর এরকম আচরণ পেলে কারই বা ভালো লাগবে? তবে কি আমার দুঃখের দিন এখনো শেষ হয়নি? এত ঝড়ঝাপটা দুঃসময় কাটিয়ে অবশেষে একটু সুখের আশা করেছিলাম, মনে হয় তাও পেলাম না। এবার আমার পরিচয় আসি। আমার নাম নুজহাত খান আজমি। আমাদের পরিবারে আমরা তিনজন মানুষ, আমি, মা, বাবা। খুবই সাধারণ নিম্নমধ্যবিত্ত পরিবার আমরা। পড়াশোনা শেষ করার পর আমার রোজগারেই সংসার চলত। আমার বয়স 25 পার হয়ে যাচ্ছিল, তবুও বিয়ে হচ্ছিল না। কারণ আমার জীবনের কালো এক অধ্যায়। আমার অতীত জীবনে এমন একটি ঘটনা ঘটে গেছে যা আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছে। যে অতীতের কথা চিন্তা করলে আমার গা আজও শিউরে ওঠে। সেই অতীতটা গোপন করে বাবা আমার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সবাই কোনো না কোনোভাবে ঠিকই আমার অতীতটা জেনে যেত। এরপর আমাকে বিয়ে করতে চাইত না। আমার তাতে কোনো সমস্যা ছিল না, আমি চাকরি করতাম। এমন সময় এই বাড়ি থেকে আমার বিয়ের প্রস্তাব এলো। দেখতে আসার দিন শুরুতেই আমার বাবা বললেন, আপনাদের আমার মেয়ের সম্পর্কে কিছু জানা প্রয়োজন, কারণ আমি এইসব নিয়ে পরবর্তীতে কোনো অশান্তি চাই না। ফারহানের মা বাধা দিয়ে বললেন, কোনো সমস্যা না ভাইজান, আমরা সবকিছু জেনেই এসেছি, আমাদের কোনো আপত্তি নেই। এত বড় সত্যি জেনেও তারা আমাকে বিয়ে করাবে, নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। ফারহান ও আমাকে আলাদা কথা বলতে দেওয়া হলো। আপনি আমার সম্পর্কে সব জানেন? জি, হাসিমুখে উত্তর দেয় ফারহান। তবুও আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, করব। কেন? কারণে যা ঘটেছিল তাতে আপনার কোনো দোষ নেই। আপনি একটা দুর্ঘটনার শিকার। এর জন্য আপনি কেন শাস্তি পাবেন?
আপনি আমাকে দয়া করতে চাচ্ছেন? না, আপনার দয়া নিতে চাচ্ছি। আপনি ছাড়া কেউ আমাকে দয়া করবে না। কি কি বললেন আপনি? কিছু না, বলেই তিনি অদ্ভুতভাবে হাসলেন। তখনই ওনাকে ডাকা হলো। আমরা আর কোনো কথা বলিনি। বউ দেখা শেষে আমাকে বাসরে বসানো হলো। ফুলে সাজানো খাটের মাঝখানে বসে আছি। হঠাৎ খেয়াল করলাম দরজার বাইরে ছোট্ট দুইটা পা। ওই বাচ্চাটা, যে শুরুতে আমাকে জড়িয়ে ধরেছিল, দরজার পেছনে দাঁড়ানো, বারবার উকি দিয়ে আমাকে দেখছে। বাচ্চাটি কে আমি জানি না, কিন্তু ওর স্পর্শ আমাকে অদ্ভুত অনুভূতি দিয়েছিল। মনে হচ্ছিল ও আমার খুব আপন কেউ। কেন এমন হয়েছিল জানি না। কি নিষ্পাপ মায়াভরা মুখ বাচ্চাটার। আমি হেসে ডাক দিলাম, আসো, ভিতরে আসো। বাচ্চাটা খুশি হয়ে দৌড়ে আসছিল আমার কাছে। মাঝখানে ইমা এসে ওকে কোলে উঠিয়ে নেয়। ইমা, রিশান, আবারও তুই এই ঘরে এসেছিস। তোকে না নিষেধ করেছি? রিশান, আমি মাম্মার কাছে শোব। তুমি না বলেছিলে মাম্মা আসলে আমাকে নিয়ে ঘুমাবে, তাহলে আমাকে যেতে দিচ্ছ না কেন? মাম্মা কেন আমাকে নিয়ে ঘুমাচ্ছে না? ইমা, হ্যাঁ, তুমি তো মাম্মার কাছেই থাকবে। কালকে থেকে থাকো। আজকে আমার সাথে ঘুমাও। কালকে থেকে মাম্মার কাছে থাকবে, ঠিক আছে? ইমা দ্রুত বাচ্চাটিকে নিয়ে চলে গেল। আসার থেকেই বাচ্চাটা আমাকে মাম্মা মাম্মা করছে। শুধু আমার সঙ্গে থাকতে চাইছে। অন্যদিকে ও আমার কাছে আসলেই সবাই কেন যেন ভয় পাচ্ছে। ব্যাপার কি? অনেকক্ষণ পর ফারহান রুমে আসলেন। আমি তাকে দেখে ঠিকঠাক হয়ে বসি। তিনি আমাকে দেখে বললেন, এ কি আপনি এখনো এই ভারী ভারী জিনিসগুলো পরে আছেন? আপনার খারাপ লাগছে না? এইগুলো বদলে ফ্রেশ হয়ে নিন। আমরা একসাথে নামাজ পড়ব। তখন সবার সামনে আমাকে অপমান করলেন, অথচ এখন কত ভালো ব্যবহার করছেন। এই লোকটাকে আমি কিছুই বুঝতে পারছি না। তবু কিছু না বলে উনার কথামতো সুটকেস থেকে জামা বের করে ফ্রেশ হতে গেলাম। ওনার ওইরকম আচরণ দেখে আমি ওনাকে প্রচণ্ড ভয় পাচ্ছি। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি উনি পাশাপাশি দুইটি জায়নামাজ রেখে আমার জন্য অপেক্ষা করছেন। দুইজনে একসাথে নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করলাম। ফারহান আমাকে ধরে বিছানায় বসালেন। নিজে আমার সামনে মাটিতে বসে আচমকাই আমার হাত ধরলেন। আমি অস্বস্তিতে ছাড়িয়ে নিতে চাইলাম। উনি ছাড়তে দিলেন না। আজমি, আমি জানি আমার আপনার সাথে তখনকার আচরণটা অনেক খারাপ হয়েছে। আমি যা করেছি তার সত্যিই কোনো ক্ষমা নেই। আজমি, আমার আপনাকে কিছু বলার আছে। আপনার কাছে আমার সম্পর্কে অনেক কথা গোপন রেখে বিয়েটা দেওয়া হয়েছে। কথাগুলো আপনার জানা দরকার। কিন্তু আজমি, প্লিজ ভুল বুঝবেন না আমায়। আমি পরিস্থিতির শিকার। আমি আপনাকে ঠকাতে চাইনি। ফারহানের কথা শেষ না হতেই দরজায় ধাক্কা পড়তে লাগল। ফারহান জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর পাওয়া গেল না। বাধ্য হয়ে ফারহান দরজা খুলতে গেলেন। দরজায় রিমা আপু দাঁড়ানো। আশ্চর্য, তুই এই ঘরে কি করিস? রিশানকে কখন খাওয়াবি? এত রাত হয়ে গেছে, তোর তো দেখা যায় কোনো হুঁশই নেই, বাসর ঘরে ঢুকে বসে আছিস। বাচ্চাটা আর কত রাত পর্যন্ত না খেয়ে থাকবে? কি বললি? রিশান খায়নি? তোরা ওকে খাওয়াবি না? ও খাওয়াবি কিভাবে? আমি ছাড়া তো ও কারো হাতে খাবার খায় না। এত রাত হয়ে গেছে, আমার খেয়ালই নেই। থাকার কথাও না। তোর মাথায় এখন শুধু তোর নতুন বউয়ের খেয়াল। হয় হয়, এরকমই হয়।
নতুন সংসার পেয়ে বাচ্চাদের কথা সবাই ভুলেই যায়। আমার নিজের জীবনটাই তার সাক্ষী। মনে রাখিস ফারহান, বিয়ে করেছিস মানে এই নয় দিন দুনিয়া ভুলে সারাদিন বউ নিয়ে পড়ে থাকবি, বিশেষত রিশানের প্রতি অবহেলা করে নিজের নতুন জীবন নতুন সংসার সাজাবি, এটা কখনোই হবে না। আশা করি তোর বিয়ে করার আসল উদ্দেশ্য তুই ভুলে যাবি না। আপি কি বলা শুরু করলি? আজমি আছে। কি ভাববি ও? বাদ দে, রিশান কোথায়? ইমার কাছে ছিল। তোর মা নিয়ে গেছে। আচ্ছা আমি যাচ্ছি। আজমি আপনি অনেক টায়ার্ড, ঘুমিয়ে পড়ুন বলেই উনি চলে গেলেন। উনার এই আচরণে রাগে গা জ্বলে যাচ্ছে আমার। কার না কার জানি বাচ্চা, তার জন্য উনি বাসররাতে বউকে রেখে চলে গেলেন। কোনো স্বামী তার বউকে বাসর রাতে বলে, আপনি অনেক টায়ার্ড, ঘুমিয়ে পড়ুন। উনার বাসার মানুষেরাই বা কেমন? এতগুলো মানুষ বাসায় একটা ছোট বাচ্চাকে খাওয়াতে পারছে না। নাই যদি পারে তো না খাওয়াক, কোনো বাচ্চা একরাত না খেলে মরে যাবে না। উনার কি একবারও মনে হলো না আজ আমাদের বাসররাত? নতুন বউকে একলা রেখে উনি চলে গেলেন। উনার আচরণে খুব কষ্ট পেয়েছি। বিয়ের পর থেকে উনি আমাকে সমানে অপমান করছেন। সেই সময়ও বাড়ির সবার সামনে আমার গায়ে হাত তুলেছেন কোনো কারণ ছাড়া। ভেবেছিলাম বিয়ের পর অতীত ভুলে একটা নতুন জীবন শুরু করতে পারব। স্বামী সংসার নিয়ে একটা নতুন জীবন গুছিয়ে পুরনো দুঃখ কষ্ট ভুলে যাব। এখন মনে হচ্ছে আমার এইসব স্বপ্ন স্বপ্নই থাকবে। ফারহানের কাছে আমার কোনো মূল্য নেই। আচ্ছা আমার বিষয়ে সবকিছু জানাই কি উনার এরকম করার কারণ? সেই কারণে আমাকে মন থেকে মেনে নিতে পারছেন না। ফারহানের প্রতি মনে মনে খুব রাগ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর দেখি সকাল হয়ে গেছে। ফারহান সোফায় ঘুমাচ্ছেন। গায়ে চাদর জড়ানো দেখে কাজটি কার বুঝতে বাদ থাকল না। ভাবতেই আমার মুখটা লজ্জায় লাল হয়ে উঠছে। একটানে গায়ের চাদর ফেলে ওয়াশরুমে দৌড়ে গেলাম। ওয়াশরুমে গিয়ে গোসল করে শাড়ি চেঞ্জ করে নেই, যদিও গোসলের দরকার ছিল না। কি গো ভাবি, তুমি একা? ভাইয়া কই? লিভিং রুমে অনেকগুলো ছেলে মেয়ে একত্রে বসা ছিল। আমাকে নিচে নামতে দেখেই দলের মধ্যে একটা মেয়ে বলে উঠল, কাল বিয়েবাড়ি উপলক্ষে বাড়ি ভর্তি মেহমান ছিল, অনেকেই রাতে থেকেছে, আজকে আবার বউ ভাত। উনি এখনো ওঠেননি। আসলে কালকে সারাদিন অনেক ধকল গিয়েছে, হয়তো ক্লান্ত। আহারে ভাবি, এটা একটা কাজ করলে? আমাদের ভাইটাকে একলা ফেলে চলে আসলে। ও হ্যাঁ, কি যেন বলছিলে? ভাইয়া অনেক ক্লান্ত, অনেক ধকল গেছে। মনে হয় ধকলটা রাতেই বেশি গেছে। তোমারই বা এত আগে আগে ওঠার দরকার কি ছিল? ঘুমিয়ে থাকতে ভাইয়ার সঙ্গে। তুমিও তো ক্লান্ত, তাই না? আমার গায়ে ধাক্কা দিয়ে ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগল। আহ, কি শুরু করেছিস তোরা? নিজেরা খাদা গল্পগুজব কর, মেয়েটাকে বিরক্ত করছিস কেন? ফারহানের মা রান্নাঘরে ছিলেন। আমাকে দেখে বেরিয়ে আসেন। হাসাহাসি করে তারা, আবার নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ে। আজমি, তোমার চোখমুখ ফোলা লাগছে মা। এত তাড়াতাড়ি উঠতে গেলে কেন? আমরা মাইন্ড করব দেখে কি আগে আগে উঠে পড়লে নাকি? না না আন্টি, আমার ভোরবেলা ওঠা অভ্যাস। আমার কোনো সমস্যা হচ্ছে না। আপনি আমাকে নিয়ে টেনশন করেন না আন্টি। আমার কথা শোনামাত্র একজন বয়স্ক মহিলা আমার দিকে তেড়ে এলেন। ওমা, এইটা কি কথা? শাশুড়িরে আম্মা না কইয়া কি তা সুরতের ডাক কও? আর তুমিও বৌমা, তোমার পোলার বউ তোমার লগে মাইনসের সামনে এত বড় বেয়াদপিড়া করল, তুমি কিছু কইতাছ নাট? ও যে তোমারে সম্মান দিতাছে না, তুমি ওরে শাসন করবা না?
আসলে চাচি আম্মা নতুন বিয়ে হয়েছে, অভ্যাস করতে সময় লাগবে। ওকে আমি বুঝিয়ে বলছি, আপনি রাগ করবেন না। বয়স্ক মহিলা গজগজ করে চলে গেলেন। উনি সরতেই ফারহানের মা হেসে বললেন, চাচি আম্মার কথায় কিছু মনে করো না। বয়স্ক মানুষ শাসন করতেই পারেন, আমি তোমাকে জোর করছি না। হুট করে কাউকে মা ডাকা যায় না, কিন্তু ডাকতে যখন হবেই এখন থেকেই ডাকো। কারণ আমার ছেলের বউকে তো আমি সারা জীবন আন্টি ডাকতে দিব না। মা আমাকে সকালের খাবারের দেওয়ার জন্য রান্নাঘরের টেবিলে বসালেন। তখনই রিমা আপু আসল, এই তুমি খেতে বসছ কেন? রিশান উঠে পড়েছে। যাও রিশানকে খাইয়ে আসো। রিশানকে খাওয়ানো শেষ করবে, তারপর নিজে খেতে বসবে, বুঝছ? আহারে মেয়েটা মাত্র বসল খেতে। তোরা কেউ খাইয়ে দে, না হলে আমার কাছে দিয়ে যা, আমি খাওয়াই। কেন? আমরা কোনো দুঃখে খাওয়াতে যাব? এগুলো করা তো আমাদের কারো দায়িত্ব না। যাকে দায়িত্ব পালন করার জন্য নিয়ে আসছো তাকে বলো। মাম্মা মাম্মা কোথায় তুমি? মাম্মা। রিশানকে দেখা গেল রান্নাঘরে দৌড়াতে দৌড়াতে আসছে। এসেই ঝাঁপিয়ে পড়ল আমার কোলে। মাম্মা আদুরি কণ্ঠে ডাকল। এত মিষ্টি একটা সুন্দর বাচ্চার এত আদরের ডাক শুনে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। আর আমার ভালো মনটা উল্টো খারাপ হয়ে গেল। ইচ্ছা করছিল একটা ঠাস মারি গালে। শ্বশুরবাড়ির সবার সামনে বিধায় হালকা হাসি দিয়ে আদর করলাম। আজমি যাও খাইয়ে দাও রিশানকে। রিমা আমার সামনে খাবারের সরঞ্জাম দিয়ে মাকে সহ বেরিয়ে গেল। নিজের প্লেটের খাওয়া রেখে হাত ধুয়ে সেরেল্যাক্স গুলছি। রাগে সারা শরীর কাঁপছে। বাসররাত প্রত্যেকটা মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ রাত। এটা নিয়ে প্রত্যেক মেয়েরই কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। সবাই চায় এই বিয়ের প্রথম রাতটায় জীবনসঙ্গীর সাথে একান্ত কিছু স্মৃতি থাকুক। এই বাচ্চার জন্যই কাল রাতে ফারহান আমাকে রুমে একা রেখে চলে গিয়েছিল। আমার সব নষ্ট হয়ে গেল শুধু এই বাচ্চাটার জন্য। তখন থেকেই আমার মেজাজটা খারাপ ছিল। সকালবেলা উঠে খেতে এসেছি, এই বাচ্চার জন্য তাও হলো না। বিয়ের নানান আনুষ্ঠানিকতা ব্যস্ততার মধ্যে কাল সারাদিন পানি ছাড়া কিছু খাইনি। এখন নিজের খাওয়া বাদ দিয়ে এই বাচ্চাকে খাওয়াতে হচ্ছে। ফলে বাচ্চাটার ওপর আমার ভালোই রাগ ছিল। মুখে স্পষ্ট বিরক্তি নিয়ে রিশানের মুখে খাবার দিচ্ছিলাম। চামিচ দিয়ে ঠেসে ঠেসে মুখের ভিতর ঢুকাচ্ছি। বাচ্চাটার খাওয়ার প্রতি খুবই অনীহা। সহজে মুখ খোলে না। বলল বাগানে নিয়ে গেলে খাবে, তাই নিয়ে গেলাম। তারপর যাও এক দুইবার মুখ খুলল, আবার শুরু করল দৌড়াদৌড়ি। খাবার সহ দৌড়াতে দৌড়াতে আমার ঘাড় হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। আমি এর আগে কখনো বাচ্চা খাওয়াইনি। মাথাটাও ব্যথা করছে। এমনিতেই মেজাজ খারাপ, এইসব ঢং আর সহ্য হচ্ছিল না। অসভ্য শয়তান বাচ্চা একটা জ্বালিয়ে মারতেছে। কথা ভালোভাবে বললে কথা শোনা যায় না, না? নে মায়ের খা এইবার। বান্দর। গালের মধ্যে ঠাস ঠাস অনেকগুলো থাপ্পড় দিয়ে পিঠের ওপর ধুমধাম কিল বসানো শুরু করলাম। মাম্মা মেলো না ব্যথা পাততি, ও মাম্মা খুব ব্যথা পাততি। ছলি মাম্মা। আর দুধতামি কবব না। মাম্মা মেলো না, পিলিত। ওর কান্না আর আকুতি শুনে রাগ কমার বদলে কয়েক ডিগ্রি বেড়ে গেল। আরও মার পড়তে লাগল ওর উপরে। আরও চিৎকার করে কাঁদতে শুরু করল। তোকে খাওয়াবই না, যা। পিঠে আরও একটা থাপ্পড় লাগিয়ে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিই। মাম্মা ও মাম্মা লাগ কলেছ? ছলি মাম্মা আল দুধতামি কবব না আমি। ও মাম্মা তুমি লাগ কলো না।
আমি তোমার সব কথা শুনব। দুত্তামি কবব না। মাম্মা ছলি। রিশান কান ধরল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওর এভাবে তাকানো দেখে কেমন যেন মায়া লাগল। আরও দুষ্টামি করবি? কান ধরে জোরসে দুই পাশে মাথা নাড়াল। খাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হা করবি? আবারও মাথা নাড়াল। খাবার মুখে ঢুকিয়ে বসে থাকবি, নাটপাটপ গিলবি? আবারও মাথা ঝাঁকানো। দৌড়াদৌড়ি করবি না, ঠ্যাং কিন্তু ভেঙে হাতে ধরিয়ে দেব। আমার কথার ধরনে রিশান খিলখিল হাসি শুরু করল। আমিও ওর সারা গায়ে সুরসুরি কাতুকুতু দেওয়া শুরু করলাম। ও তাই করল। আমি ওর গাল ধরে টান দিলাম। ও দিল। এভাবে হাসাহাসির মাধ্যমে ওকে খাইয়ে ওর সাথে অনেকক্ষণ খেললাম। ওয়াও ভাবি, খুব সুন্দর লাগছে তোমাকে। পুরোই গোল্লা একটা। ইচ্ছা তো করে গাল দুটো কেটে রাখি। শুধু ভাইয়ার কথা ভেবে কাটি না। ইমা আজমির গাল ধরে টানছে। বৌভাতের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইমাসহ কয়েকজন মেয়ে একত্রে আজমিকে সাজিয়ে দিল। ধ্যাত কি যে বলো, তোমার কাছে আমি কিছুই না। আজমি হাসল লজ্জা পেয়ে। থাক থাক ভাবিজান, আমাকে পাম্প করতে হবে না। আমি শুকনা মানুষ, তোমার পাম্পের চোটে উড়ে গেলে আমার বয়ফ্রেন্ডটার কি হবে? আমাকে যে ভালোবাসে বেচারি তো আর কাউকে গার্লফ্রেন্ডও বানাবে না। আজীবনের জন্য সিঙ্গেল হয়ে যাবে। যাক, তাড়াতাড়ি নিচে নামো। মেহমানরা বউ দেখার জন্য পাগল হয়ে গেছে। ইমার ফোন আসতেই সে বেরিয়ে গেল। ঘরে আজমি একা। নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কেউ ওর ব্লাউজের হুক খুলতে শুরু করে। আজমি যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে কেউ আজমির ব্লাউজের প্রথম হুকটা খুলে দেয়। এরপর একটানে পুরো ব্লাউজটিই ছিঁড়ে ফেলে। নগ্ন পিঠে লোকটির হাত পড়তেই আজমির সারা শরীরে ভয়ের শিহরণ বয়ে গেল। সে খুব ভালো করেই জানে পিছনের লোকটিকে। আপনি কেন এসেছেন? প্লিজ চলে যান। আমি দয়া চাইছি আপনার। আর ধ্বংস করবেন না আমার জীবন। আজমি লোকটির সামনে হাতজোড় করে। আমি কোথাও গেলে এত সহজে চলে যাই না, তুমি ভালো করেই জানো। এর সবচেয়ে বড় উদাহরণ তোমার জীবন। এত কিছুর পরেও তোমার জীবন থেকে চলে গেছি কি? হা হা হাট। আপনি কি চান? কেন আমাকে ছাড়ছেন না? আমি আপনার কি ক্ষতি করেছি? আমি কি চাই সেটা তুমি জানো না, বেইবি। আজমির সামনের চুলগুলো কানের সাইডে গুজে হিংস্রভাবে হাসি দেয়। ওই হাসিই আজমির রক্ত শীতল করে দিল। লোকটি সমানে আজমির দিকে এগিয়ে আসছে। ভয় দিশেহারা আতঙ্কগ্রস্ত আজমি বুঝতে পারছে না কি করবে সে, তার কি করা উচিত। বৌভাতের অনুষ্ঠানের জন্য সবাই নিচে। এই মুহূর্তে কাউকে ডাকলে সেটা তারই বিপদ। তাকেই সবাই ভুল বুঝবে। কিন্তু একা লড়াই করে এই লোকের সঙ্গে সে পারবে না। এই ভয়ঙ্কর উন্মাদ লোক যা খুশি করতে পারে। আজমির সাধ্য নেই এর হাত থেকে নিজেকে বাঁচানোর। পিছাতে পিজাতে আজমি দেয়ালের সাথে মিশে গেছে। লোকটিও এগিয়ে আসছে সামনে। মুখে কুটিল হিংস্রতার হাসি। ভয়ে আজমির হৃদক্রিয়া বন্ধ হয়ে যায়। কি করবে বুঝতে না পেরে ফারহানের কর্নার টেবিল থেকে পেপারওয়েটটা তুলে লোকটার মাথা বরাবর ঢিল মেরে দৌড়ে চলে যায়। এই সিফাত, তোর কপালে কি হয়েছে? ফরিদা খাতুন তার ছোট ছেলে সিফাত বাড়িতে প্রবেশ করামাত্র তার কপালের অবস্থা দেখে আঁতকে উঠলেন। সিফাতের কপালের একপাশ অনেকখানি কেটে গেছে। সমানে রক্ত পড়ছে। দেখে বোঝা যায় মাত্রই কেটেছে। নিশ্চিত কোথাও বাড়ি খেয়েছিস। চোখ তো সাথে থাকে না, চোখ থাকে আকাশে।
ইস, কিভাবে কাটছে! বাড়ি ঢুকেই কপালটা কাটলি। তাও বড় ভাইয়ের বৌভাতের দিন। বাদ দাও তো আম্মু। গেটের সাথে বাড়ি খেয়েছি। জাস্ট একটু কেটেছে। এত প্যানিক করার কিচ্ছু নেই। আজকে ভাইয়ার বৌভাত, এইসব ছোটখাটো ব্যথা আমার কাছে কিছুই না। তোমার বড় ছেলে আমার কল রিসিভ করে না। ফেসবুক থেকে আমাকে ব্লক মারছে। সাহস কত বড়, চিন্তা করো। আজকে ওর একদিন কি আমার। ফারহাইন্নার বাচ্চা, আই অ্যাম কামিং। ছেলের কথা শুনে ফরিদা খাতুন হেসে কুটিকুটি হয়ে গেলেন। দুই ভাই এত বড় হয়েছে, কিন্তু সব অভ্যাস ছোটবেলার মতোই। কথায় কথায় ঝগড়া মারামারি, তারপর কথা বন্ধ। কিন্তু দুইজন কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। সিফাত ফারহানের ছোট ভাই। 3 বছর আগে রাজশাহী মেডিকেল থেকে পাশ করেছে। এখন রাজশাহীর একটা হসপিটালে চাকরি করছে। ফারহানদের ঝামেলা মিটে গেলেই বাসা থেকে সিফাতের মেয়ে দেখা শুরু হবে। ফারহানের বিয়ের জন্যই এতদিন অপেক্ষা করা হচ্ছিল। বৌভাতের অনুষ্ঠানে সারাটা দিন ভীষণ ক্লান্তভাবে কাটল আজমির। রাতে খাওয়া দাওয়ার পর ক্লান্ত শরীরে ব্যাগে কাপড়চোপড় গোছাচ্ছে। কালকে আজমির ফিরতি অনুষ্ঠান। আজমির বাবা মা আজকের অনুষ্ঠানে এসেছিলেন। এত লোকের মাঝখানে তেমন কথা হয়নি। শুধু রিশানকে আজমির কোলে দেখে আজমির মা নাজমা বেগম মেয়ের কানের কাছে ফিসফিস করে বলে গেছেন, এই সব কি আজমি? বৌভাতের অনুষ্ঠানে তুই বাচ্চা কোলে নিয়ে বসে আছিস কেন? বিয়ে দিয়েছি কি পরের বাচ্চা মানুষ করার জন্য? সেই সময় আজমি বেডরুমের সেই ঘটনা নিয়ে মনে মনে প্রচণ্ড ডিস্টার্বড ছিল। এর মধ্যে রিশান মাম্মা কোলে বসব বলে কোলে উঠে গেছে। আজমি আর কিছু বলেনি। মায়ের কথা শুনে হঠাৎ রেগে গেল, তুমি যাও তো। আমার মন চেয়েছে আমি বাচ্চা কোলে বসে আছি। তোমার কি? যাও এখান থেকে। মায়ের সাথে ওইভাবে হয়তো বলাটা ঠিক হয়নি, কিন্তু মা যা বলেছে সেটাও ঠিক কথা নয়। আশেপাশে কেউ শুনলে কি মনে করত? যাই হোক, আজমির বাবা ইমদাদ হোসেন আগামীকাল ফারহান আজমিকে ফিরতি নিতে চেয়েছেন। ফরিদা খাতুনকে বারবার অনুরোধ করেছেন ওদের পাঠানোর জন্য। অনুষ্ঠান শেষে ফরিদা খাতুন আজমিকে বলেছেন যতদিন ইচ্ছা বাবার বাড়ি থেকে ঘুরে আসতে। কি যে ভালো লাগছে আজমির, তা বলে বোঝানো যাবে না। তোমাকে কিছু কথা বলবো আজমি, খুব জরুরি। হুট করেই ঘরে ঢুকেই ফারহান দরজা আটকে দিল। আজমি কাপড় গোছানো বন্ধ করে চমকে ওঠে। ফারহান ধীরে ধীরে আজমির কাছে বসে আজমির হাতের ওপর হাত রাখে। আজমি ফারহানের স্পর্শে কেঁপে উঠলে ফারহান আরো শক্তভাবে ওর হাত আঁকড়ে ধরে। আমাকে ক্ষমা করে দিও আজমি। যদিও আমরা সবাই তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি যার কোনো ক্ষমা হয় না। আজমি ফারহানের কথা কিছুই বুঝল না। তার মনে পড়ে গেল কালকে রাতেও ফারহান তাকে এরকম কিছুই বলার চেষ্টা করছিল। আমাকে ক্ষমা করে দিও আজমি। আজমি, আমি বিবাহিত। রিশান আমারই ছেলে। এই কথাগুলো তোমার কাছে গোপন করা হয়েছে। ফারহানের মুখে কথাগুলো শুনে আজমি কিছুক্ষণ কোনো কথা বলল না। একদম শান্ত হয়ে পাথরের মতো বসে রইল। তার মানে আপনি আমাকে ঠকিয়েছেন? ছি, এত বড় একটা সত্যি গোপন করে আপনি আমাকে বিয়ে করেছেন? নিজের ছেলেকে লুকিয়ে বিয়ে করতে লজ্জা করল না আপনার? আজমি, একটু শান্ত হও। শান্ত হয়ে আমার কথা শোনো। আজমির মাথায় হাত রেখে, বিশ্বাস করো এর সবটাই আমি বাধ্য হয়ে করেছি। আমি তোমাকে ঠকাতে চাইনি। সম্পূর্ণ না জানলে তুমি বুঝবে না আমি কত অসহায়। ব্যাস, আমার আর কিছু বোঝার দরকার নেই। আমি আপনাকে চিনে গিয়েছি। বুঝে গিয়েছি আপনি কতটা নীচ,
কত জঘন্য আপনি। এখন বুঝতে পারছি আপনি আমার অতীত জেনেও কেন আমাকে বিয়ে করলেন। আমি ভেবেছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি আসলে একটা প্রতারক, ঠক। চোখ ভর্তি পানি নিয়ে কান্না কণ্ঠে কোনো মতে কথা বলা শেষ করে আজমি। চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। ফারহান দুই হাতে আজমির চোখের পানি মুছিয়ে দিল। তারপর মাথা নিচু করে আজমির কোমল কপালে ঠোঁট স্পর্শ করাল। ডিপ কিস করল অনেকক্ষণ। আজমির উচিত লোকটাকে সরিয়ে দেওয়া, যদিও স্বামী, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন ফারহান তাকে স্পর্শ করে পাথর বানিয়ে দিয়েছে। আজমির দুই গালে হাত রেখে ফারহান বলল, আমি তোমাকে ঠকাইনি আজমি। কারণ যে নিজে ঠকে সে কাউকে ঠকায় না। আসো, আজ আমি তোমাকে দেখাবো আমি কিভাবে ঠকেছি। ফারহানের ঘরের পাশেই একটা ছোট্ট রুম। রুমটা সবসময় তালা দেওয়া থাকে। ফারহান আজমিকে হাত ধরে সেই রুমে ঢোকাল। রুম জুড়ে একটা মেয়ের অসংখ্য ছবি। মাঝখানের ওয়ালে একটি মেয়ের হাতে আঁকা বিশাল বড় ছবি। ফ্লোরের ওপর শাড়ি, গয়না, নূপুর, কাচের চুড়ি সব ছড়ানো ছিটানো। মেয়েটির ছবির দিকে তাকিয়ে আজমি চমকে উঠল। আনিকা। বন্ধু নামে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আজমির ভয়াবহ অতীতের মূল কারণ। তবে ফারহান কে? আজমি ফারহানের দিকে তাকাতেই ফারহান ঝড়ের চেয়েও গতিতে আজমির কাছে এসে ওকে বুকের সাথে জড়িয়ে নিল। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করল। আজমির মাথায় হাত বুলিয়ে বারবার চুমু খেল। আরও শক্তভাবে জড়িয়ে ধরল আজমিকে। এদিকে রাগে ঘৃণায় আজমির সারা শরীর টগবগ করছে। এই লোকটা শুধু আজকেই নয়, এর আগেও তাকে ঠকিয়েছে। এই লোকটার কারণেই তার জীবনটা ধ্বংস হয়ে গেছিল। জানো আজমি, তুমি একটা কথা বলেছিলে না যে ঠকে সে হয়তো কষ্ট পায়, কিন্তু যে ঠকায় তার জন্য আরও বেশি কষ্ট অপেক্ষা করে থাকে। আমি ঠকে গেছি আজমি। তোমার থেকে অনেকগুণ বেশি কষ্ট আনিকা আমাকে দিয়েছে। ফারহান তার জীবনের সমস্ত কাহিনী আজমিকে খুলে বলল। ওয়েট, আপাতত আজমি জানছে, কিন্তু আমি জানি নাই ফারহানের জীবনের কাহিনী কি। জেনে আপনাদের জানাব। ফারহান তার কথা শেষ করে আজমির সামনে হাঁটু মুড়ে বসে হাতজোড় করল। আজমি, আমার ছেলেটা খুব অসুস্থ। জন্মের পর থেকেই ওর হার্টে ব্লক। হয়তো আমারই পাপের ফল। আমার অন্যায়ের শাস্তি, আমার ছোট্ট বাচ্চাটার কষ্ট আমাকে দেখতে হচ্ছে। ওর খুব দ্রুত সার্জারি করাতে হবে। হার্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল। অপারেশন সাকসেসফুল হওয়ার চান্স 50-50। ডক্টর ওকে সবসময় হাসি খুশির মধ্যে রাখতে বলেছে। ও যা চায় ওকে তাই দিতে হবে। রিশান ওর মাকে চায়। আজমি, তুমি কি আমার রিশানের মা হবে? তুমি তো মেয়ে। প্রত্যেকটা মেয়ের ভেতরেই তো একটা মা সত্তা আছে। তুমি আমার রিশানের মা হয়ে যাও না আজমি। অন্যায় তো আমি করেছি বলো, আমার বাচ্চাটা তো কোনো দোষ করেনি। আমি তোমার কাছে আমার ছেলের জীবনের জন্য ভিক্ষা চাই আজমি। আজমির সামনে হাঁটু মুড়ে বসে হাতজোড় করে। আজমি মৃদু হাসল। আপনি হাতজোড় করে বসে আছেন আমার সামনে? জানেন এটা আমার বিশ্বাসই হচ্ছে না। 8 বছর আগে আমিও এভাবেই আপনার সামনে আমার ইজ্জত, আমার বাবার মানসম্মানের জন্য ভিক্ষা চেয়েছিলাম। আপনার মনে আছে? প্লিজ আজমি, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমাকে তোমার ইচ্ছামতো অপমান করো। তোমার মনের ভেতর যত কষ্ট রাগক্ষোভ জমা আছে আমাকে কষ্ট দিয়ে তার উসুল ওঠাও। শুধু দয়া করো আজমি, দয়া করে রিশানকে কাছে টেনে নাও। হাতজোড় অবস্থায় কাঁদতে কাঁদতে। এমন সময় দরজা ধাক্কানোর শব্দে দুইজনের ধ্যান ভাঙল। ফারহান গিয়ে দরজা খুলে দিল।
ইমা রিশানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে ভাইয়া তোর বিচ্ছু। দিয়ে গেলাম। টাটা বিচ্ছু, গুড নাইট। কি তুই আমাকে বিত্তু বললি? ইমা টিকটিকি, টিকটিকি, পতা টিকটিকি একটা। ভাইয়া তোর ছেলে আবার আমাকে নাম ধরে ডাকল। আবার টিকটিকিও বলল। আমি এর বিচার চাই। টিকটিকিকে টিকটিকি বলবো না তো হাতি বলবো। ভাইয়া বাইয়া, ইমাকে ভেঙ্গিয়ে ঝগলা করতে পালে না আমার পাপাকে ডাকে। হি হি হি। উফ থাম তোরা, দুইজনেই চুপ কর। অনেক রাত হয়েছে। রিশান আব্বু রুমে আসো, চুপ করে ঘুমিয়ে পড়ো। আর তুই সারাক্ষণ রিশানের সঙ্গে কি? হ্যাঁ, এই বছর এসএসসি পরীক্ষা, তোর পড়াশোনার কোনো খবর নেই। পরীক্ষার রেজাল্ট এত খারাপ। বিশেষ করে তোর ওই নতুন টিচার কি যেন নামলি। ওই অলি পোড়ানোর পর থেকে তুই সব বিষয়ে ফেল করছিস। আমাদের বাসায় কেউ এত খারাপ রেজাল্ট করে নাই। একমাত্র তুই করিস। ইস, আই অ্যাম অলওয়েজ স্পেশাল। কেউ যেইটা করতে পারে নাই সেটা আমি করে দেখিয়েছি। বলেই দাঁত বের করে দৌড় দিল। ফারহান দরজা বন্ধ করে পিছনে ঘুরে যে দৃশ্য দেখল তা ওকে একদম চমকে দেয়। বিছানায় পা জড়ো করে বসে আছে আজমি। রিশান আজমির কোলে ঘুমাচ্ছে, আজমিকে দুই হাতে জড়িয়ে ধরে। আজমি ধীরে ধীরে রিশানের মাথায় হাত বুলাচ্ছে। কি মিষ্টি একটা বাচ্চা। ছোট্ট তুলোর বলের মতো সাদা কোমল মুখের ওপর লাল টুকটুকে একটা ঠোঁট। গালগুলো সবসময় লাল হয়ে থাকে। মাথা ভর্তি কালো রেশমের মতো চুল। সাজিয়ে রাখা একটা ছেলে পুতুল যেন। দেখলেই মায়া পড়ে যায়। অথচ বাচ্চাটার ছোট্ট হাড়টার মধ্যে এত কঠিন অসুখ। না জানি কত কষ্ট পায় অসুখের জন্য। বাচ্চাটাকে রাগের বশে সকালবেলা মেরেছিল। ভাবতেই আজমির মনটা খারাপ হয়ে গেল। রিশানের ঘুমন্ত মুখে চুমু খেয়ে ওকে বালিশে শুয়ে দেয়। রিশান ঘুমের মধ্যে ছোট ছোট হাত দিয়ে আজমিকে ধরে। আজমি ওকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে পড়ল। পিঠের ওপর কারো স্পর্শ লাগতেই ঘাড় ঘোরায়। আপনি? থ্যাংক ইউ আজমি। তোমার কাছে কৃতজ্ঞ হওয়ার আমার কোনো ভাষা নেই। আমি তোমার কাছে কিচ্ছু চাই না। কিচ্ছু না। শুধু এইভাবেই রিশানকে ভালোবাসা দাও। আমি আপনার জন্য কিছু করছি না। যা করছি রিশানের জন্য। সো আপনার কৃতজ্ঞ হওয়ার কোনো প্রয়োজনে নেই। আপনি আমার সাথে কথা না বললেই খুশি হব। ফারহান আজমির পাশ থেকে সরে গিয়ে বিছানার অপর প্রান্তে আজমির থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। নিজের অজান্তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলল। রিশান ঘুমিয়ে পড়লে আজমি ধীরে ধীরে ওর পাশ থেকে উঠে যায়। না, সে কিছুতেই এই লোকটার সঙ্গে এক ঘরে এক বিছানায় থাকবে না। সহ্য করতে পারছে না এই লোককে। এর সঙ্গে থাকলে দম বন্ধ হয়ে আসছে। সে তো শুধু থাকছে রিশানের জন্য। এখন থেকে রিশানের মাসে। কিন্তু ফারহানের তার জীবনে কোনো স্থান নেই। আজমি দরজা খুলে বাইরের বারান্দায় বালিশ নিয়ে শুয়ে পড়ে। প্রতিদিন রিশানকে ঘুম পাড়ানোর পর এখানেই ঘুমাবে সে। পরের দিন সকালবেলা আজমি ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করল। কিন্তু পাশে রিশান নেই। এমনকি ফারহানকেও দেখতে পাচ্ছে না। আজমির গায়ে সাদা রঙের গরম কম্বল জড়ানো। কম্বলটা সরাতেই আজমি ভয়ে চিৎকার দিয়ে উঠল, তার সম্পূর্ণ শরীর খালি। পরের দিন ঘুম ভাঙতেই আজমি নিজেকে ফারহানের বিছানায় আবিষ্কার করে। একটা সাদা চাদর দিয়ে তার শরীর মোড়ানো। চোখ খুলতেই মনে হলো সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। মাথা ভার ভার লাগছে। গায়ের থেকে চাদর সরিয়ে আজমি যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না।
আজমির গায়ে কোনো কাপড় নেই। কাপড় নেই বলা ভুল, শুধু ব্লাউজ আর পেটিকোটের ওপর শাড়িটা শুধু পেঁচানো আছে। কিন্তু কালকে রাতে যে শাড়ি পরেছিল সেটা নয়, অন্য একটা শাড়ি। কিছুক্ষণ পর ফারহান ঘরে আসল খাবারের প্লেট নিয়ে দেখল আজমি চাদর জড়িয়ে গুটিসুটি হয়ে বসে আছে। এখন কেমন লাগছে আজমি? কোনো কষ্ট নেই তো? আজমির পাশে বসে কপালে হাত রাখে। প্লেট থেকে খাবার তুলে চামচ দিয়ে আজমির মুখের সামনে ধরে। তোমার শরীরটা তো খারাপ, আমি তোমাকে খাইয়ে দেই। আজমি ধাক্কা দিয়ে ফারহানের হাত থেকে খাবার ফেলে দিল। তারপর একটানে গায়ের চাদর সরিয়ে দিল। কি, আমাকে এইভাবে দেখে খুব অবাক লাগছে তাই না? ভাবছেন আমার গায়ে শাড়ি কিভাবে? আপনি তো খুলে রেখেছিলেন। হ্যাঁ আজমি, তোমার শাড়ি আমিই খুলেছি। কিন্তু আমার পুরো কথাটা তুমি শোনোট। কালকে রাতে তোমার কি অবস্থা হয়েছিল তুমি চিন্তাও করতে পারবে না। চুপ করুন, আপনার আর মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। আপনি না বলেছিলেন শুধু আপনার ছেলের মায়ের অভাব পূরণ করতে হবে, আমার কাছে আর কিচ্ছু চাইবেন না। কিন্তু আপনি ঠিকই সুযোগ নিলেন। ছি, আপনার জীবনে এত ঘটনা ঘটে গেছে তাও আপনি একটুও বদলাননি। তুমি নিজেকে যেই অবস্থায় দেখেছ মাথা ঠিক রাখা সম্ভব না। আমি বুঝতে পারছি আমার ওপরে অনেক রাগ হচ্ছে, ঘৃণাও হচ্ছে, কিন্তু আমার কথা শোনো। আজমি ফারহানকে ধাক্কা মেরে কাঁদতে কাঁদতে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। আজমি দরজা খোলো। আজমি তুমি অসুস্থ, এতক্ষণ শাওয়ারের নিচে থাকলে আরও অসুস্থ হবে। ঠান্ডা পানির কারণে তোমার শ্বাসকষ্ট বেড়ে যাবে। প্লিজ আজমি বেরিয়ে আসো। শাওয়ারের শব্দের মধ্যেও আজমির জোরে জোরে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ফারহান অনেকক্ষণ দরজায় ধাক্কিয়ে দরজার বাইরে মাথা চেপে মাটিতে বসে পড়ল। পড়ল। আজমি তাকে ভুল বুঝছে। কাল রাতে তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। যা সে করেছে তা তাকে করতে হয়েছে, আজমির জন্যই করতে বাধ্য হয়েছে। কালকে রাত মাঝখানে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল ফারহানের। পাশে তাকিয়ে দেখে রিশান ঘুমাচ্ছে, কিন্তু আজমি নেই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছে খুব জোরে জোরে। ফারহান তাড়াতাড়ি রিশানের কান চেপে ধরল। বিদ্যুতের আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেলে খুব ভয় পেত। তারপর ঘরের দরজা জানালাগুলো দ্রুত বন্ধ করে দিল। আজমিকে ঘরের সব জায়গায় এমনকি বাথরুমেও পাওয়া গেল না। ব্যালকনিতে গিয়ে দেখল আজমি বৃষ্টির পানির মধ্যে শুয়ে আছে। পুরো শরীর ভিজে গেছে পানিতে। ফারহান আজমির কাছে মাটিতে বসে আজমিকে অনেকবার ডাক দেয়, কিন্তু আজমি কোনো উত্তর দিল না। আজমির শরীর স্পর্শ করতেই টের পেল পাথরের মতো ঠান্ডা। আজমি মুখ হা করে টেনে টেনে শ্বাস তুলছিল আর গোঙানির মতো শব্দ করছিল। ফারহান দ্রুত আজমিকে টেনে কোলে তুলে ঘরে নিয়ে আসে।
সোফায় শুয়ে দেয়। ভেজা শাড়িটা খুলে চাদর দিয়ে আজমির শরীর জড়িয়ে দেয়। আজমির হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাচ্ছে। চোখ দুটো খোলা কিন্তু কোনো রেসপন্স করছে না। বারবার বুক ওঠানামা করে গোঙানির মতো শ্বাস নিচ্ছে। ফারহান আজমির হাত পা ঘষে গরম করার চেষ্টা করে কিন্তু কিছু হয় না। এদিকে আজমির অবস্থা আরও খারাপ হচ্ছে। শ্বাসকষ্টের কারণে ছটফট করছে। কিচ্ছু হবে না আজমি, তোমার কিচ্ছু হবে না, চিন্তা করো না, তুমি একদম ঠিক হয়ে যাবে, আমি তোমাকে। আজমির হাত দুটো মুঠোয় ধরে ফারহান ওর মাথায় হাত বুলিয়ে দিল। ফারহান বুঝতে পারছে কোনো কারণে আজমি ঠিকমতো অক্সিজেন নিতে পারছে না, তাই ওর শ্বাসকষ্ট হচ্ছে। তাই আজমির শ্বাসকষ্ট কমাতে হলে ওকে আগে পর্যাপ্ত অক্সিজেন দিতে হবে। আর কিছু চিন্তা না করে ফারহান আজমির ঠোঁটজোড়া নিজের মুখের ভেতর টেনে নিল। সর্বোচ্চ শক্তি খাটিয়ে আজমিকে অক্সিজেন দিতে থাকে। ফারহানের উষ্ণ স্পর্শ পেয়ে আজমি ওকে শক্তভাবে জড়িয়ে ধরল। ধীরে ধীরে আজমির শ্বাসকষ্ট কমে যায়, কিন্তু শরীর তখনও বরফের মতো ঠান্ডা। যতক্ষণ ফারহান ওকে স্পর্শ করে থাকে ততক্ষণ একটু রেসপন্স করে। ফারহান ছেড়ে দিল, এই আবার নিস্তেজ হয়ে যায়। ফারহান বুঝতে পারল তাকে কি করতে হবে। আমাকে ক্ষমা করে দিও আজমি, আমি জানি যা করছি তা অন্যায়, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার সবার আগে তুমি, তোমার জীবন। তোমাকে বাঁচাতে আমি সব ধরনের অন্যায় রাজি। আমার অন্যায়ের ফলাফল হিসেবে তোমার কষ্ট কমলে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ন্যায়। আজমির কপালে চুমু খেয়ে গায়ের ওপর থেকে আলতোভাবে চাদরটা সরিয়ে দিল। তারপর আজমির অসাড় হওয়া শরীরটাকে নিজের মধ্যে টেনে নিল। ফারহানের শরীরের ওমের ভেতর অল্প অল্প করে আজমির শরীরের উষ্ণতা ফিরে এল। একসময় আজমি স্বাভাবিক হয়ে আসল। ফারহান ভেজা শাড়ি সরিয়ে তোয়ালে দিয়ে আজমির চুলসহ শরীর মুছিয়ে আলমারি থেকে পরানোর জন্য নতুন শাড়ি বের করে। কিন্তু সমস্যা হচ্ছে ফারহান শাড়ি পরাতে পারে না। তাই শাড়ি খালি কোনো রকম পেঁচিয়ে আজমিকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। সারারাত আজমির শরীর ভীষণ খারাপ ছিল। ফারহান শেষরাত পর্যন্ত আজমির সেবা করে। ভেবেছিল আজমি ঘুম থেকে উঠলে ওকে ধীরে সুস্থে সব বোঝাবে, কিন্তু আজমি আগেই ওকে ভুল বুঝল। এখন হয়তো আজমি আরো বেশি ঘৃণা করবে ওকে। পাপা পাপা কি ভাবত? আমলা বেরু বেড়াতে যাব না? রিশান ফারহানের গেঞ্জির কোনো ধরে টানছে। রিশানের কথায় ফারহানের ধ্যান ভঙ্গ হল। রিশান আবারও বলল, কি হলো বলো? যাব না? আচ্ছা মাম্মা কোথায় পাপা? রিশানের কথায় মনে পড়ল আজকে আজমিদের বাসায় যাওয়ার কথা। আজমির ওই অবস্থায় ফারহান বলেই গিয়েছিল, যাক নিজের বাসায় গিয়ে আজমি যদি একটু স্বাভাবিক হয়। তাছাড়া রিশান তো আজমিদের বাসায় যাওয়ার জন্য কালকে থেকে রেডি হয়ে আছে। বাসায় যাওয়ার পর আজমির মুডটা একটু ঠিক হল। বাড়ির সবাই খুব খুশি আজমিকে দেখে। রিশানও আনন্দেই আছে। আজমির ভাই হৃদয়ের ছেলেমেয়ের সাথে খেলাধুলা করছে। আশেপাশের বাসা থেকেও অনেক বাচ্চারা এসেছে। বয়স কম হলেও রিশান খুব মিশুক স্বভাবের। অল্প সময়েই সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। শুধু বাচ্চারা নয়, আজমিদের বাসার সবাই রিশানকে ভালোবেসে ফেলেছে। শুধু আজমির মা নাজমা বেগম ফিরতি অনুষ্ঠানে রিশানকে আনা পছন্দ করলেন না। হ্যাঁ রে আজমি, তুই গাধা নাকি রে? বিয়ের পর প্রথমবার বাবার বাড়ি আসলি, সাথে ওই বাচ্চা কেন? এমনিতে তোর শ্বশুরবাড়িতে এত লোক, সেইখানে জামাইয়ের সাথে আলাদা সময় কাটাতে পারস না। বাপের বাড়ি আসছিস ইচ্ছা মতো জামাই নিয়ে ঘুরবি, জামাইয়ের কাছাকাছি যাবি, এভাবেই না জামাইয়ের মনে জায়গা হবে।
তা বাদ দিয়ে মানুষের বাচ্চা কোলে নিয়ে চলে আসছিস। বাচ্চাটা তো একটা সেকেন্ড তোকে ছাড়ে না। জামাইয়ের সাথে আলাদা সময় কাটাবি কখন? তোকে দ্বিতীয়বার বিয়ে করেছে তাই কি তোর কাজ শুধু বাচ্চা পালা? তোর কোনো শখ আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা নাই? না নাই। আমার এত শখ আহ্লাদ জাগে না। আর তোমার জামাইয়ের সাথে আমার আলাদা সময়ের কোনো দরকার নেই। বরং সে আমার থেকে দূরে থাকাই ভালো। আর সারাক্ষণ মানুষের বাচ্চা বন্ধ করো। আমি কোনো মানুষের বাচ্চা পালছি না। আমার নিজের বাচ্চাকে মানুষ করছি। এছাড়া বাড়িতে আজমির সারাদিন ভালোই কাটল। রিশানকে নিয়ে আনন্দেই আছে ও। আজমিরা আসার পরের দিন আজমির দুই বান্ধবী ফারিহা ও সারা আসল আজমির সাথে দেখা করতে। সারা বলল, আজমি আমরা কিন্তু দেখা করতে আসি নাই, আসছি তোকে নিয়ে যেতে। আজকে আমাদের বাসায় তোদের দাওয়াত, চল। বলেই আজমির হাত ধরে টান দিল। আজমি বলল, আরে নানা আমি কিভাবে যাব? আমি গেলে রিশানকে কে দেখবে? ফারিহা বলল, আমাদেরকে ছাগল ভাবিস তুই? তুই যে এখন মা হয়েছিস সেটা আমরা জানি না। আরে তোকে তো দাওয়াত দেওয়ার মেইন কারণ এই মিষ্টি বাবুটাকে ধরে নিয়ে যাওয়ার। রিশানের গালগুলো টান দিল। এমন সময় নাজমা বেগম সেখানে উপস্থিত হলেন। নানা এই ভরদুপুরের রোদের মধ্যে ছোট মানুষ ওকে বের করা দরকার নাই। আজমি তুই যা জামাইকে সাথে নিয়া ঘুরে আয়। রিশানকে নিয়া পড়ে আবার যাইস। আজমি বলল, তাহলে থাক রে, আমরা কালকে বিকালে যাবনি। নাজমা বেগম বললেন, ওমা মেয়েগুলো দাওয়াত দিতে এসেছে, না যাওয়াটা খারাপ দেখায় না? ওদের বাসায়ও নিশ্চয়ই আয়োজন করছে তোদের জন্য। এখন তোরা না গেলে ওদের বাসার লোকজন কি মনে করবে? যা তোজামাইকে নিয়ে যা। রিশানকে হৃদয়ের বাসায় দিয়ে আসবনি। পোলাপানের সাথে খেলাধুলা করবে। অবশেষে মায়ের জোড়াজুড়িতে আর সারাদের মন খারাপ হবে চিন্তা করে রিশানকে বাসায় রেখে যেতে রাজি হল। এমনকি ফারহানও বলল, যদিও আজমির মন সায় দিচ্ছিল না। রিশানের ওপর কি যে মায়া লেগেছে, একটা মুহূর্ত ওকে না দেখে থাকতে পারে না। নিজের ছেলে, তাও ফারহানের কোনো টেনশন হচ্ছে না। কিন্তু রিশানকে রেখে আসার পর থেকে আজমির বুক ধকপুক করছে। সারাদের বাসা থেকে আসার পর ফারহান আর আজমি দেখল বাসার দরজা খোলা রয়েছে। আজমির মা নিজের রুমে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। রিশান কোথাও নেই। চলবে।